সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। আমরা আমাদের এই অনুষ্ঠান মূলত আলোচনা করে থাকি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে কতখানি এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে এবং কিভাবে কাজ করলে এর উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে সেই সকল বিষয় নিয়ে। আর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে থাকি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত অত্যন্ত প্রিয় মানুষদেরকে। তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের অত্যন্ত তিনজন প্রিয় মানুষকে। আমার সাথে আছেন অ্যাডভোকেট ফজিলতুল ইসলাম বাপ্পি, মাননীয় সংসদ সদস্য, একই সাথে সদস্য বিশেষ অধিকার সম্পদ স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয় সংসদ। আমার সাথে আছেন অ্যাডভোকেট নাবানা আক্তার এমপি, মাননীয় সংসদ সদস্য এবং একই সাথে সরকারি প্রতিষ্ঠান সম্পদ স্থায়ী কমিটির সদস্য। এবং আমার সাথে আছেন খালেদ হায়দার খান কাজল, একজন স্পোর্টস অর্গানাইজার, বাংলাদেশের একজন সফল স্পোর্টস অর্গানাইজেশন যাকে আমরা চিনে থাকি। আপনারা তিনজন কেমন আছেন? ভালো আছি। আপা, বাংলাদেশের যে আমাদের অনুষ্ঠান নাম হচ্ছে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতি। আমরা জানি যে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে নিঃসন্দেহে। আপনার গত 5 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, আপনারা উন্নয়নের কাজ করেছেন নিঃসন্দেহে, এখন উন্নয়নের কাজ করছেন। কিন্তু এই উন্নয়ন করতে গিয়েও কিন্তু অনেকগুলো বাধা প্রতিবন্ধকতা কিন্তু আমাদের সামনে এসে কিন্তু দাঁড়ায়। সব মিলে আপনারা 5টি বছর শেষ করেছেন, আবার শুরু করেছেন। এই বছর আপনাদের ভিশন এবং মিশনটা কি যদি আমাদেরকে একটু বলেন। অনেক ধন্যবাদ আপনাকে। মোহনা টেলিভিশনের সকল দর্শকের ধন্যবাদ জানাই। বাংলাদেশ উন্নয়ন এবং অগ্রগতি আপনাদের যে প্রতিপাদ্য, এখানে কিন্তু নিহিত রয়েছে যে আমরা যে উন্নয়নের পথে যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এখান থেকেই বোঝা যায়। আপনি আমাকে দুটো প্রশ্ন করেছেন যে গত 5 বছরে আমরা কি উন্নয়ন করেছি এবং এখন আমরা কোন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। আমি যদি একটু পেছনের দিকে যাই, আপনি দেখুন যে 2008 সালে আওয়ামী লীগের যে নির্বাচন ইশতেহার, সেটি ছিল রূপকল্প 2021 বাস্তবায়ন। সেই রূপকল্প 2021 কি? সেই রূপকল্প 2021 হচ্ছে দিন বদলের সনদ। অর্থাৎ 2021 সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুখী, সমৃদ্ধশালী, কল্যাণকামী, মধ্যম আয়ের দেশে পরিণত করা। এবং অতীতের যে অন্ধকারগুলো ছিল, আমরা দেখেছি যে বিগত বিএনপি জামাত জোট সরকারের যে দুর্নীতি, দুঃশাসন, নিপীড়ন, নির্যাতনকে পাশ কাটিয়ে কিন্তু গত 5 বছরে আওয়ামী লীগ বাংলাদেশকে বিশ্বের এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আমি যদি মাথা পিছু আয়ের কথা বলি, বিএনপি সময় সেটি ছিল $650, এটি কিন্তু এখন আপনি দেখুন যে $1044 ছাড়িয়ে গেছে। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আজকে $20 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আপনি দেখুন যে বিদেশেও আমাদের যে ভাবে আমরা দক্ষ ব্যক্তিকে পাঠাচ্ছি, কর্মসংস্থান হচ্ছে, 24 লক্ষের বেশি লোককে কিন্তু আমরা বিদেশে পাঠিয়েছি, যারা রেমিটেন্স পাঠিয়ে আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছেন। এবারে আমাদের ভিশন হচ্ছে 2021 সালের মধ্যে আমার যে প্রতিশ্রুতি ছিল আমার সরকারের, যে সেটাকে আপনি কি মনে করেন পুরোপুরি, এবং আমি সেটি বলছি 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করব। এবং সেটির জন্য আমরা যে প্রকল্পগুলো ইতিপূর্বে বাস্তবায়ন করেছি সেই উন্নয়নের ধারাবাহিকতা থাকবে। এবং আপনি দেখুন যে প্রকল্পগুলো বাস্তবায়নাধীন সেগুলোকে আমরা চালিয়ে যাব, কাজ চালিয়ে যাব। এবং সেক্ষেত্রে কি হবে, আমাকে একটু সময় দেবেন। আমি আপনাকে বলছি যে যেখান থেকে আমরা কাজটি শুরু করেছি, অর্থাৎ 2021 সালের মধ্যে, সেজন্য আমি একটু শেষ করে নিই। সেজন্য প্রেক্ষিত পরিকল্পনা এবং ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটি 2015-তে শেষ হবে, তারপর সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হবে। এখন আপনাকে আমি বলি, এই উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পরপরই ফাস্ট ট্র্যাকভুক্ত 6টি প্রকল্প, আমি আপনাকে নাম বলে দিচ্ছি: পদ্মা সেতু প্রকল্প, রূপপুর পারমাণবিক প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্প, মেট্রো রেল প্রকল্প, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর এবং এলএনজি টার্মিনাল এর কাজ শুরু করেছেন। এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছি 2021 সালের মধ্যে বাংলাদেশের মানুষের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব। এখন কিন্তু বাংলাদেশের 64% মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে এবং বিদ্যুৎ উৎপাদন আমরা এখন কিন্তু লোডশেডিং হচ্ছে, কিন্তু সেটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আমি আপনাকে শেষ করছি। এখন বিদ্যুৎ উৎপাদন আমরা 11,000 মেগাওয়াটের সক্ষমতা অর্জন করেছি। আপনাকে এই অর্জনটুকু স্বীকার করতে হবে। এবং শুধু তাই নয়, আমরা 2008-এ প্রতিশ্রুতি দিয়েছিলাম 2021 সালের মধ্যে আমরা 21,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, কিন্তু আমরা বলছি 24,000, অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কাজ আমরা করছি। এবং আরো কিছু কথা রয়েছে। আপনি দেখুন যে এভাবে যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমাদের গড় প্রবৃদ্ধি এখন যেটি রয়েছে 6.2%, সেটি হবে 10%। এবং আমাদের মাথা পিছু আয় যেটি এখন রয়েছে $1,044, আমাদের মাথা পিছু আয় হবে
$1500। আমি আপনার এই কথাগুলো শুনবো। আমি একটু নাবান আক্তারের কাছে যাচ্ছি। নাবান আক্তার, আপনি একজন নতুন সংসদ সদস্য হিসেবে এবছর আওয়ামী লীগ থেকে শপথ নিয়েছেন। তো আপনার কাজ করার পরিধিটা কতটুকু? এবং আমরা জেনেছি যে নারী সংসদের কাজ করার পরিধি খুব ছোট থাকে আর কি। তো আপনি আপনার ভীষণটা কিভাবে কাজ করতে চাচ্ছেন যে নতুন সংসদ সদস্য হিসেবে আর কি? প্রথমে আমার এই প্রশ্নটি। ধন্যবাদ মোহনা টিভিকে, ধন্যবাদ আপনাকে। আসলে সংসদ সদস্য সবাই সংসদ সদস্য, সেখানে মহিলা পুরুষ বলে কোনো ভেরিয়েশন নাই। আমি যেটা প্রথমেই আপনার সাথে দ্বিমত পোষণ করব। আর নবীন সংসদ সদস্য হিসেবে আমার কাজের যে ভীষণ, আমি এর আগেও নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম নড়িয়া উপজেলা শরীয়তপুর। আমি সেখানেও কাজ করেছি। আমাদের এজ এ পার্লামেন্ট মেম্বার হিসেবে আমাদের যে উন্নয়ন, জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেটা প্রত্যেকে সমানভাবে দেখার। সেখানে কোনো পুরুষ মহিলা সংসদ সদস্যের ভাগ নেই। আমাদেরই হবে, টিআর হবে, কাবিকা হবে, আমাদের সবকিছু দেখার জন্য, পরিদর্শন করার জন্য আমাদেরই আছে। প্রত্যেকটা ফ্যাসিলিটি সমান আছে। এবং সর্বোপরি যেটা, সেটা হলো নারী ক্ষমতায়নের জন্য যে বাংলাদেশের যে অর্ধেক নারী আছে, সেই নারীকে দক্ষ জনসম্পদে পরিণত করার জন্য আমাদের উপরন্ত একটা চেষ্টা থাকবে, যাতে তাদেরকে আমরা প্রপারলি গাইড করে, যেমন এখন রাষ্ট্রদূত আছে, ডিসি আছে, সচিব আছে, স্পিকার আছেন, সংসদ উপনেতা আছেন, সেই রকম নারীদেরকে প্রেজেন্ট করে বাংলাদেশকে আরো ডেভেলপমেন্টে এগিয়ে নিব। এবং 2021 সাল এবং 2041 সালে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার জন্য আমরা সেই লক্ষ্যে সবাই মিলে কাজ করব। আমরা আপনাদের সাথে আছি। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য আশা করি বাস্তবায়ন হবে। আমি একটু জনাব খন্দকার কাজীউলের কাছে যাচ্ছি। দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্পোর্টস নিয়ে কাজ করছেন সকল অর্গান, এবং আমরা যে আমাদের বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি, আমরা দেখছি স্পোর্টস কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু বেশ ডেভেলপমেন্ট করেছে। কিন্তু আমরা সাম্প্রতিক টি-20 বিশ্বকাপও কিন্তু শেষ করেছি। কিন্তু একজন সফল অর্গানাইজেশন আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন যে বাংলাদেশের স্পোর্টস কতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে বলে মনে করেন? আসসালামু আলাইকুম, মোহনা টিভিকে ধন্যবাদ। আমি টি-20 বিশ্বকাপ সফলভাবে আয়োজন শেষ করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ সদস্যবৃন্দ এবং বিসিবির কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটার সাথে সাথে কিন্তু বিরোধী দলে যারা আছে তারাও কিন্তু আপনার কিন্তু এটা কিন্তু ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু আপনার খেলাটা আসলে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে রাখাই উচিত। আমরা মনে করি বর্তমান সরকার সফলভাবে 2টা বিশ্বকাপ শেষ করা, এটা অন্যান্য উন্নয়নশীল দেশের পক্ষে খুব ডিফিকাল্ট। কিন্তু তারপরও যে সফলভাবে শেষ করেছে সেই জন্য অবশ্যই ধন্যবাদ না, জাতির পক্ষ থেকে আমি সরকারকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে অর্থনৈতিক মুক্তি, ক্রীড়াঙ্গন, শিক্ষাঙ্গনকে উন্নত করার প্রচেষ্টার পরেই কিন্তু সম্ভব হবে সোনার বাংলা গঠন করা। বর্তমান সরকার সেই লক্ষ্যে কাজ করছে এবং সরকারের অত্যন্ত আন্তরিকতার ফলশ্রুতিতেই কিন্তু টি-20 বিশ্বকাপ সফলভাবে শেষ করা সম্ভব হয়েছে। সেই ক্ষেত্রে বিরোধী দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রেখেছেন। আমি বলবো তারা বাধ্য হয়েছেন। জাতির যে আশা, জাতির যে আকাঙ্ক্ষা, বিশ্ব দরবারে জাতির যে মর্যাদা, এই মর্যাদাকে তারা কোনোভাবেই ব্যাঘাত সৃষ্টি করতে পারতো না আমি মনে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি আরেকটি বিষয় হচ্ছে যে আপনি সম্প্রতি আমরা দেখেছি যে স্পোর্টস অর্গানাইজেশন হিসেবে বেশ বাংলাদেশের সুনাম অর্জন করেছেন, এবং সম্প্রতি আপনি কিন্তু একটি আমরা দেখেছি যে রাইফেল ইন্টার ক্লাব শুটিং শেষ করেছেন আর কি। সেখানে আমরা দেখেছি দক্ষতার সাথে এবং নিজ উদ্যোগে কিন্তু কাজটি কিন্তু করেছেন। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটি বড় কিন্তু বিষয়। কিন্তু এটা আসলে কোন মানসিকতা থেকে এই কাজটি করেছেন আপনারা? মানসিকতা আমি যেই চিন্তা থেকে করেছি সেটা হলো মানুষ সুন্দর হলে দেশ সুন্দর হবে, আর মানুষ সুন্দর হতে হলে ক্রীড়াঙ্গন আর শিক্ষাঙ্গনের উন্নতি একান্ত প্রয়োজন। সেই লক্ষ্যে নিজ উদ্যোগের কথাটা হয়তো ঠিক না, কোনো জিনিসে একা করা সম্ভব না। আমি আমার সহযোগী ক্লাবের কর্মকর্তা, ফেডারেশনের পরামর্শ এবং সহযোগিতায় এই কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। এবং এইবার আপনি লক্ষ্য করে থাকবেন যে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ 56টি ক্লাব এই আন্তঃক্লাব শুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যাতে ঢাকা সেনাবাহিনী এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব। আসলে সত্যি অসাধারণ। আমি একটু জনাব অ্যাডভোকেট বাপ্পি আপনার কাছে যাচ্ছি। আপা, যেটা হচ্ছে পদ্মা সেতু নিয়ে আপনি কথা বলছিলেন, কিন্তু আমরা কিন্তু বারবারই বলেছি যে গত সরকারের সময় যে আপনার পদ্মা সেতু শুরু করবেন, কিন্তু আসলে কিন্তু করা হচ্ছিল না। এখনো কিন্তু আপনার সেই আশার বাণী শোনাচ্ছেন যে শুরু করবেন। না, আশার বাণী নয়, পদ্মা সেতু নিয়ে কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে এবং প্রাথমিক কাজকর্ম শুরু হয়েছে। এবং আপনি জেনে থাকবেন যে গতকাল আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী যিনি বলেছেন যে 4.5 বছরের মধ্যে পদ্মা সেতু বাস্তবায়ন হবে। পদ্মা সেতুর বিষয়টি এখন আর
কিন্তু স্বপ্ন নয়, পদ্মা সেতু এখন বাস্তবে হাতছানি দিচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনি দেখুন যে এই দেশের যোগাযোগ খাতের যে বৃহৎ উন্নয়ন সেটি কিন্তু তারপরে কিন্তু আমরা কিন্তু যানজট কিন্তু এখনো কিন্তু নিরসন হচ্ছে না, সেটি একটি বিষয়। আর পদ্মা সেতুর উন্নয়ন কিংবা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আপনি দেখুন, যানজট নিরসনে সরকারের যে কর্মপরিকল্পনাগুলো যেভাবে ফ্লাইওভার করে দেওয়া হয়েছে দৃষ্টিনন্দন এবং আধুনিক, আপনি যাত্রাবাড়ির কথা চিন্তা করুন, কুড়িল বিশ্ব রোডের কথা চিন্তা করুন, পলাশীর কথা চিন্তা করি, এদিক দিয়ে যদি মিরপুরের কথা চিন্তা করি, পুরো ঢাকা শহরটিকেই কিন্তু দৃষ্টিনন্দন একটি ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু যানজট নিরসনে দক্ষিণ এবং উত্তরের যানজটের যে সমস্যা ছিল সে সরকার ব্যবস্থা করেছে। সংসদ সদস্য হিসেবে বলেন যে কি কি প্রতিবন্ধকতাগুলো আমাদের আছে এখন? আমরা যে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছি সেটা যদি ধারাবাহিকভাবে চলতে পারতাম তাহলে তো আমাদের ভিশনের অনেক আগে আমাদের সেটা সাকসেস চলে আসতো। কিন্তু আমরা দেখেছি যখনই আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি তখন কি দেখেছি, ধ্বংসলীলা। এদেশে যেসব বিএনপি জামাত যেসব দিয়েছে, কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচিগুলো কি ছিল? মানুষ হত্যা করা, যানবাহনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, দেশকে অচল করে দেওয়া। তাতে কি হয়, প্রত্যেকটা সেক্টরে পিছনে চলে যেতে হয়। সেই পিছনে চলে যাওয়ার জন্যই সাময়িকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আর মাননীয় প্রধানমন্ত্রী যে সচেষ্ট, সেই জন্যই আমরা আবার দাঁড়াতে পারি, আবার আওয়ামী লীগ দাঁড়িয়ে বাংলাদেশ সরকার একাত্ম হয়ে মানুষকে সাথে নিয়ে আবার চায় ভিশনের সাথে। সামনে তো আরো বড় কর্মসূচি আসতে পারে বিরোধী দল বা যারা এখন অপোজিশন পার্টি আছে বিএনপি তাদের কাছে, কিন্তু তখন কি আপনাদের উন্নয়নের যে ধারাটা আছে সেটা তো থেমে যেতে পারে না? সেটা থেমে যাওয়ার কোনো পরিকল্পনা, ওইরকম ধ্বংসাত্মক যখন থাকবে তখন প্রশাসনও সেইভাবে ক্ষমতা প্রয়োগ করে ট্যাকেল দেওয়ার চেষ্টা করবে। কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনা জনগণের সরকার, সবসময় চাইবে জনগণের পক্ষে থেকে, এবং বাংলাদেশকে উন্নয়নের জন্য সে সবসময় কাজ করে, জনবান্ধব সরকার। সুতরাং সে কোন রকমেরই এই সরকার ভয় পায় না কোনো কর্মসূচিকে, কিন্তু সাময়িক ব্যাঘাত সৃষ্টি হয়। সেই জন্যই আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য সময় লাগে। তবে আমরা দেখেছি যে এই সরকার আসার পরে প্রশাসন এবং জনগণ কিভাবে সহযোগিতা করে আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের কাজের অগ্রগতি হয়েছে এবং দেশটা কিভাবে এগিয়ে যাচ্ছে, উন্নয়নের ধারা কিভাবে অব্যাহত রেখেছে। আমরা আশাবাদী যে আমরা 2021 সালে অবশ্যই আমাদের ভিশনে পৌঁছে যাব, তার আগেই পৌঁছে যাব। আচ্ছা, আমরা বেশ আশাবাদী। আমি একটু কাজল ভাইয়ের কাছে যাচ্ছি। কাজল ভাই দীর্ঘদিন ধরে আছেন স্পোর্টস সেক্টরে, সেক্ষেত্রে হচ্ছে যে স্পোর্টসকে ডেভেলপমেন্ট কিন্তু সরকার করছে নিঃসন্দেহে, আমরা বারবার বলি যে ক্রীড়া বান্ধব সরকার, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে এখনো কিন্তু আমরা দেখি স্পোর্টসের সরঞ্জামের উপরে, তারপর স্পোর্টস ইনস্ট্রুমেন্টের উপরে কিন্তু আমরা দেখছি যে সরকারের যে 38% সম্ভবত একটা ব্যাট আছে, আমি যদি ভুল না করে থাকি, বা রাইফেলসের যে ইনস্ট্রুমেন্টের জিনিস আছে, এগুলোর উপরে এখন কি করা দরকার বলে আপনি মনে করছেন ডেভেলপমেন্টের জন্য? আমরা যদি ডিটেইলস একটু বিষয়টা বলেন। আমরা ডিটেইলস বলতে গেলে এইভাবে বলতে হয় যে স্পোর্টস উইপেনের ক্ষেত্রে যে ট্যাক্সটা আছে সেই 38%, জি 38%, এন্ড এয়ার পিলেটের ক্ষেত্রে 217% ট্যাক্স এই মুহূর্তে এই 13-14 ফিসক্যাল ইয়ারের যে ট্যারিফ শিডিউল আছে সেখানে আছে। তো স্পোর্টস উইপেনের ক্ষেত্রে যদি এয়ার পিলেট এন্ড স্পোর্টস আর্মসের ব্যাপারে যদি সরকার ছাড় দেয় বা ট্যাক্সটা মওকুফ করে, তাহলে শুটিংটা অত্যন্ত ব্যয়বহুল একটা স্পোর্টস। মানে যেখানে একটা এয়ার রাইফেল আনতে আপনার প্রায় 3 লক্ষ টাকার উপরে পড়ে, .22 ফ্রি রাইফেল আনতে 4.5 লক্ষ টাকার মতো এই মুহূর্তে পড়ছে। সেই ক্ষেত্রে এই ট্যাক্সটা ব্যয়বহুল ক্রিয়াটা আমাদের সরকারি কোনো অনুদান নাই। শুটিং ফেডারেশনের সরকার মাত্র 15 লক্ষ টাকা বার্ষিক অনুদান দেয়। তো এই ট্যাক্সটা যদি মওকুফ করা হয়, বেশি করে আর্মস অ্যামুনিশন, স্পোর্টস উইপেন এন্ড ইনস্ট্রুমেন্ট যদি ইম্পোর্ট হয়, আমরা ক্লাবগুলি আমরা ব্যক্তিগত অনুদান এবং সমাজের বিত্তশালীদের অনুদানের উপরে আমরা নির্ভর করি, কারণ এত ব্যয়বহুল স্পোর্টস, এটাই সবচেয়ে ব্যয়বহুল স্পোর্টস। তো সেই ক্ষেত্রে যদি এখানে মাননীয় 2 জন সাংসদ আছেন, ওনাদের মাধ্যমে আমি সরকারের কাছে আপিল করতে চাই এই ট্যাক্সটার ব্যাপারে ওনারা আমাদের মওকুফের ব্যাপারে ওনারা আমাদের সাহায্য করবেন, সরকারের উচ্চ মহলে কথা বলবেন। অ্যাডভোকেট ফজিলাতুল হক বাপ্পি, যেটা হচ্ছে আপনার নারী এমপি হিসেবে আপনার সংসদে অংশগ্রহণ করছেন, সেটা হচ্ছে যে নারীদের অধিকার আদায়ের জন্য আপনারা এই মুহূর্তে কি কি পদক্ষেপ গ্রহণ করেন? কারণ ডেভেলপমেন্ট করতে হলে কিন্তু নারী পুরুষ সকলে মিলেমিশে কিন্তু ডেভেলপমেন্ট। অনেক ধন্যবাদ। আমি প্রথমে আপনি অ্যাডভোকেট নাভানার কাছে যে
প্রশ্নটি করেছিলেন সেখান থেকে আমি শুরু করব। আপনি বলেছেন যে নারী সংসদ সদস্যদের কাজ করার পরিধিটি ছোট। আমি সম্পূর্ণরূপে এটি দ্বিমত পোষণ করছি। এই কারণে দ্বিমত পোষণ করছি, যখন সংসদ সদস্য সকলের অধিকার সমান, এবং আপনি দেখুন যে নাবানা উন্নয়ন কর্মকাণ্ডের কথা হয়তো বলেছেন, কিন্তু সংসদের ভেতরে যে কার্যক্রমগুলো রয়েছে 42 বিধি অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব, আপনার 71 বিধি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে বলা হয়, পয়েন্ট অফ অর্ডার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা, বাজেটের উপর আলোচনা ইত্যাদি সকল ক্ষেত্রে কিন্তু সকল সংসদ সদস্যের সমান অধিকার। সুতরাং একজন সংসদ সদস্য তিনি যদি জনগণের কথা বলতে চান, জনগণের উন্নয়নের কথা বলতে চান, তিনি কিন্তু তার সেই, আর এখানে কিন্তু এটি কিন্তু কেউ কাউকে পাইয়ে দেওয়ার বিষয় নয়, এটি একটি প্রতিযোগিতার স্থান। এখানে প্রতিযোগিতায় টিকতে হলে নিজেকে তৈরি করে নিতে হবে। এবং আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে নবম সংসদেও আমি একজন সদস্য ছিলাম, আমার সঙ্গে আরো অনেক যোগ্য সংসদ সদস্যরা ছিলেন। দশম সংসদেও আমাদের নারীরা যথেষ্ট সরব ছিলেন সুশাসন প্রতিষ্ঠায়, গণতন্ত্র প্রতিষ্ঠায়। দেশের যে অবহেলিত জনগোষ্ঠী রয়েছে, আপনার হিজড়া, দলিত, হরিজন, বেদে সম্প্রদায়, তাদের জীবনমান উন্নয়নে, নারী এবং শিশুর কল্যাণে আমরা আমাদের কণ্ঠস্বরকে উচ্চকিত যেমন নবম সংসদে রেখেছি, আমরা দশম সংসদে রাখছি। এবং আপনি যেটি বলছেন যে নারীর ক্ষমতায়নের জন্য আমরা কি করতে চাই, খুব ভালো একটি প্রশ্ন। নারীর ক্ষমতায়নের জন্য আমাদের অনেক কিছু করতে হবে, এবং ইতিমধ্যে আমাদের সরকার, আপনি দেখুন যে 2009 সালে সরকার গঠন করে আওয়ামী লীগ সরকার নারী উন্নয়ন নীতি যেটি 2011 প্রণয়ন করেছে, সেটিকে বাস্তবায়ন করাই হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রধান কাজ, যেটি হচ্ছে নারী উন্নয়নের চাবিকাঠি এবং নারীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্তকরণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী যেন তার মতবাদ, নারী যেন তার চেতনা এবং নারী যেন তার সিদ্ধান্ত দিতে পারে, সেই ক্ষেত্রে আমাদেরকে কাজ করতে হবে। এবং এই কাজগুলো করার জন্য কিন্তু সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আপনি দেখুন যে যুগান্তকারী সব আইন প্রণীত হয়েছে। গৃহে যে নারীরা অনেক ক্ষেত্রে নির্যাতনের শিকার হয়, সেক্ষেত্রে আপনার পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন প্রণীত হয়েছে। এটি কিন্তু একটি প্রতিরোধমূলক আইন। আমি যেহেতু নিজে একজন আইনজীবী এবং রেগুলার প্র্যাকটিস করি, আমি জানি যে এটা থেকে কি ধরনের সুফল আমাদের নারীরা পাচ্ছে। এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, যেটি নতুন ধরনের একটি অপরাধ। আপনি দেখুন যে ডিজিটাল যুগের কারণে অনেক ধরনের নেতিবাচক ঘটনা ঘটে থাকে, সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন। তারপর মানব পাচার, অর্থাৎ আমাদের যে শিশু এবং নারীদেরকে পাচার করা হচ্ছে, সে মানব পাচার প্রতিরোধে আইনটি নতুন করা হয়েছে এবং সাজাটি বৃদ্ধি করে সর্বোচ্চ শাস্তি কিন্তু এখন ফাঁসি। এবং এইভাবে অনেক ক্ষেত্রে, এবং নারীদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটু বলতে হয় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় একেবারে প্রান্তিক যে নারী, তাকেও কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে। এবং সেটিকে আপনি দেখুন, বিধবা ভাতা, বয়স্ক ভাতা থেকে শুরু করে দুস্থ ভাতা, একটি ঘর, একটি খামার আশ্রয়ণ প্রকল্প, এভাবে আমরা নারীদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সমৃদ্ধ করার জন্য। আপনি সর্বশেষ যদি আমাদেরকে একটু বলেন যে আসলে উন্নয়নে বাংলাদেশ অবশ্যই উন্নয়ন এবং অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপর আপনার মানে স্বপ্নের বাণী যদি আমাদেরকে একটু শোনান যে বাংলাদেশকে আপনি কোথায় দেখতে চাচ্ছেন। আমার দল যেমনটি দেখতে চায় যে রাজনীতি থেকে হিংসা, হানাহানি এবং কুপমণ্ডকতা দূর হবে, দুর্নীতি, দুর্বৃত্তায়নের কবল থেকে বাংলাদেশ উন্নয়নের ধারায়, উন্নত সমৃদ্ধের ধারায় এগিয়ে যাবে, এমন স্বপ্ন শুধু নয়, এমন স্বপ্নের সফল বাস্তবায়ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমার মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেন, সন্ত্রাস মুক্ত, ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত বাংলাদেশ দেখবে, যখন বাংলার নিপীড়িত মানুষ স্বাধীনভাবে স্বপ্নের বাংলাদেশ দেখবে, সবুজ শ্যামল বাংলাদেশ দেখবে, আমিও সেই বাংলাদেশ প্রত্যাশা করি। এবং আমি ভাবি যে অচিরেই আমরা সেই দৃশ্য অবলোকন করব, যে দৃশ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে ডাক দিয়ে বাঙালি জাতিকে উজ্জীবিত করে এই বাংলাকে স্বাধীন করেছিল, যার জন্যই আজকে এই বাংলাদেশ বাংলার মানুষ তার মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে। আমরা অবশ্যই সেই উন্নয়ন এবং অগ্রগতি এই 5 বছরেই অবশ্যই আমরা সেই ভিশনে পৌঁছে যাব। আমি কাজল ভাই, যেটা হচ্ছে অনেক বাধা আছে আমাদের, তারপর আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো আপনি যদি আপনার যদি সেই স্বপ্নের বাণীটুকু আমাদেরকে শোনান যে বাংলাদেশে এখন এই মুহূর্তে কি করা দরকার, যে ডেভেলপমেন্ট আরো বেশি করতে হলে সরকারকে কি করা দরকার? মূলত সরকারকে অবশ্যই আমাদের ক্রিয়াক্ষেত্রে বিশেষভাবে নজর দিতে হবে। বিশেষভাবে নজর দেওয়ার আসলে কিছু নাই, কারণ উনি এমনিতেই বর্তমান সরকার ক্রিয়াবান্ধব সরকার। সেই ক্ষেত্রে
শুধু আমাদের শুটিং ক্রিয়া অন্যান্য ক্রিয়া ঠিক একটু আলাদা, একটু এক্সপেন্সিভ। সেই ক্ষেত্রে আমাদের ব্যাপারে যদি সদয় হন, অন্তত ট্যাক্সের ব্যাপারে আর্মস উইপেনগুলি যাতে সহজলভ্য হয়, কমার্শিয়াল ডিলার যারা তাদের যদি ম্যান্ডেটরি করে দেওয়া হয়, তাহলে বোধহয় আমরা আরো বেশি করে শুটার তৈরি করতে পারবো। সেই শুটাররা অবশ্যই বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার ক্ষেত্রে অবদান রাখবে আমার বিশ্বাস। আমরা বেশ আশাবাদী যে শত বাধা এবং প্রতিকূলতার মধ্যে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে এবং বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। আপনার তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি যদি উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট হয়ে থাকেন তাও আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা দেশবাসীকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।